দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রোজায় থাইরয়েড রোগের করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম মান্নান, ডায়াবেটিস মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য এবং সকল দর্শকদের ধন্যবাদ। আজকের যে সাবজেক্টটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলবো এই জন্য যে এটা যদিও খুব অত বেশি না ডায়াবেটিসের মতো, কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারও ডায়াবেটিসের পরের রোগটাই হচ্ছে আসলে থাইরয়েড এবং হরমোনাল একটা ডিজিজ, যেহেতু এটা যত হরমোন আছে তার মধ্যে ফার্স্ট হলো ডায়াবেটিস, তারপরেরটাই হলো তারপর হচ্ছে থাইরয়েড। আমরা ইতিমধ্যে অনেকগুলো এপিসোড আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলেছি, আজ আমরা থাইরয়েড নিয়ে কথা বলবো এবং স্পেশালি আজ থাইরয়েড রমজানে যে রোগীগুলো রয়েছেন থাইরয়েডে তারা আসলে কি করবেন। স্যার রোজা তো কম বেশি সবাই রাখতে চান, যারা মুসল্লি আছেন তারা সকলেই কিন্তু রোজা রাখতে চান, তবে থাইরয়েড রোগের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা, যেমন থাইরয়েড এবং ডায়াবেটিস বোথ রোগের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা চলে আসে। এবার আমি একটু জানতে চাচ্ছি, যাদের থাইরয়েড হরমোনজনিত সমস্যা রয়েছে, আমরা জানি দুই রকমের সমস্যা আছে, একটা হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, তাহলে কারা আসলে রোজা রাখতে পারবেন এবং কারা পারবেন না, এই প্রশ্নটা একটু করতে চাই। এটা খুব একটা জরুরি জানা সবারই। আর একটা জিনিস হলো কি, আমাদের সকলেই কিন্তু ডায়াবেটিস বা যারা থাইরয়েড ডিসঅর্ডার আছে প্রায় সকলেই রোজা রাখতে পারে, কারণ সে কন্ট্রোল রাখলেই হয়। এটা কন্ট্রোলটা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের কাছে পরামর্শ নিয়ে সে রাখতে পারে। থাইরয়েডের আমরা সাধারণত দুই ধরনের ডিজিজ, আপনি যেটা বললেন, একটা হাইপারথাইরয়েডিজম, হরমোনটা বেশি বেশি বেড়ে যায়। ওই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন এটা বেশি বেশি বেড়ে যায় তখন হয় কি মানুষের অস্থিরতা বাড়ে, মেটাবলিজম বাড়ে, ডায়াবেটিস প্রবণতা বাড়ে। ও আরেকটা জিনিস হলো কি, ডায়াবেটিস থাইরয়েডের সঙ্গে ডায়াবেটিসের একটা ইন্টিমেট রিলেশন, যে এত অন্তরঙ্গ রিলেশন যে এটা থাকলে প্রায়গুলারই ওই থাইরয়েড টক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম থাকলে দেখা যায় অনেকেরই ডায়াবেটিস আছে, আবার ডায়াবেটিস আছে অনেকেরই, আবার থাইরয়েড ডিসঅর্ডার আছে। এই জন্য আমরা অনেকেই বলি যে অবশ্যই আপনি যদি থাইরয়েডের থাকে আপনি ডায়াবেটিস অবশ্যই পরীক্ষা করে নেবেন। আর এই অবস্থায় যাদের প্রবণতাও বেড়ে যায় ডায়াবেটিস হওয়ার, এই যা হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম হয় কিন্তু থাইরোটক্সিকোসিস যেটা বেশি বেশি হরমোন তৈরি হয়, এই হরমোনটা হলো কি মানে ইনসুলিনকে কাজ করতে দেয় না, যেটা ডায়াবেটিসকে কন্ট্রোল করায়, যে হরমোনটা এটা কাজ করতে না দেওয়ায় রেজিস্ট্যান্ট হয় ইনসুলিন, যার ফলে হলে কি ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যায়। সুতরাং আমাদের এই হরমোনটাকে কন্ট্রোল করে উনি ভালোভাবে রোজা রাখতে পারবেন। আর পরবর্তীতে আর একটা হাইপোথাইরয়েডিজম সাধারণত যে হরমোনটাই কমে যায়, হরমোন কমে যায়, শরীরের স্থূলতা বেড়ে যায়, চামড়া খসখস হয়, ও মানে তার ডেভেলপমেন্ট মানে সবকিছু সব শরীরের সবসময় ধীরগতি আসে। আচ্ছা স্যার, আমি একটু হাইপারথাইরয়েডিজম নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু হাইপারথাইরয়েডিজম যাদের থাকে তাদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার দেখা যায়, তা হচ্ছে যে তাদের যেহেতু ওজন কমে যায় আর অন্যান্য অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, তাদের রোজা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তারা আসলে রোজা রাখতে পারবেন কিনা বা রাখলে তাদের জন্য কি সাবধানতা আপনি বলবেন? না, আমি থাইরোটক্সিকোসিস যারা হাইপারথাইরয়েডিজমের কথা বললেন, এরা ওদের মানে যখন আমরা মেডিসিন দিয়ে দিব, ওই মেডিসিনে তার হলো কি কন্ট্রোল হয়ে যাবে। তখন ওই যে সিমটমটা কি হয়, থাইরোটক্সিকোসিস হাইপারথাইরয়েড, বুক ধড়ফড় করা, অস্থির লাগা, খাবে বেশি, ওজন কমে যাবে, ওয়েট লস হয়ে যাবে। কিন্তু সেই জন্য আমরা বলি যে আপনার ওষুধ দিলে এই হরমোনটা কন্ট্রোল হয়ে যাবে, আপনি খাবেন একটু বেশি, আপনি নর্মাল ওজনে নিয়ে আসতে গেলে একটু খাওয়াটা বাড়ায় দিতে হবে। যেখানে আপনি 2টা রুটি খেতেন বা 2 কাপ ভাত খেতেন, আরও একটা কাপ বাড়ায় দিলেন, খাওয়ারটা পরিমাণ সবজি বেশি বা মাছ মাংস দুধ ডিম সবই খেলেন, তখন আপনার রোজা রাখতে সুবিধা হলো, সারাদিনে এনার্জি পেলেন, রোজা রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বরং হাইপোথাইরয়েডিজমে অনেক সময় দেখা যায় যে তাদের হয় কি মানে সব সময় লাগে, অলসতা লাগে, তারপরে শরীরে মোটা হয়ে যায়, তাদের পায়খানা কষা হয়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা আরও অসুবিধা বেশি হয়। মেয়েরা ইউজুয়ালি যাদের থাইরয়েড রোগী তাদের কিন্তু কনসিভ করতে চায় না,
তার সাধারণত দেখা যাচ্ছে বিয়ে করেছে 4-5 বছর হয়ে গেল, তাদের জানে না যে তাদের হাইপোথাইরয়েড বা থাইরয়েড ডিসঅর্ডার আছে, রোগ আছে, তাদের কনসিভ করতেছে না। তারা বিভিন্ন জায়গায় ইনফার্টিলিটি চিকিৎসা করতেছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু পরে যখন আপনি ওই হরমোনটা ধরে যখন চিকিৎসাটা দিলেন, তখন যখন নর্মাল হলো, তখন কনসিভ করে গেল। এরকম আমরা অনেক রুগী পাই এবং তাদের চিকিৎসা করে আমরা খুব ভালো ফলাফল পেয়েছি। সুতরাং এটা শুধু জানতে হবে যে সিমটমটা কি থাকে, জানতে হবে আসলে থাইরয়েড কোন ধরনের থাইরয়েডে সে আক্রান্ত আছে, সেটা হাইপারথাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম। বোঝাটা খুবই সোজা। হাইপারথাইরয়েডিজম হলে চঞ্চল হবে, রুগী ছটফট করবে, বুক ধড়ফড় করবে, গা কাঁপবে, মানে সবসময় গরম বেশি লাগবে, শীতের দিনও তার গরম বেশি লাগে। আর হাইপোথাইরয়েডিজম অপোজিটে, সে গরমের দিনেও তার শীত লাগে, সে কম্বল গায়ে থাকে। এটা হলো দুই পাড়ের মতো। খুব সুন্দর করে দুইটা ডিফারেন্সটা বলে দিলেন আসলে কিভাবে আমরা বিবেচনা করতে পারবো কোনটা কোন থাইরয়েড। স্যার, সময় হচ্ছে একটি বিরতির পর ফিরছি আলোচনায়। জি জি দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, একটি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আজ আমরা কথা বলছি থাইরয়েড রোগের করণীয় নিয়ে। স্যার, আমরা ইতিমধ্যে কথা বলছিলাম থাইরয়েড রোগ আসলে কি রকমের, দুই ধরনের রোগ রয়েছে থাইরয়েডে, হাইপার এবং হাইপো, এই বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন। স্পেসিফিকলি একটু হাইপার থাইরয়েডিজম নিয়ে কথা বলতে চাচ্ছি। রমজান মাসে আসলে তারা যদি রোজা রাখেন, সেই ক্ষেত্রে কি কি জটিলতা দেখা দিতে পারে তাদের? রমজান মাসে যদি সে রোজা রাখে, তবে সাবধানতা অবলম্বন করে রোজা রাখা উচিত। যেমন হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, যাতে হরমোনগুলো অত্যাধিক বেশি বেড়ে যায়, এই রোগীদের সাধারণত জটিলতা হয়ে যায়। যদি কন্ট্রোল না থাকে, তাহলে রোজা রাখলে তাদের ওই হার্টের সমস্যা হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, যেহেতু তাদের স্পন্দন গতি বেড়ে যায়। তাদের ইয়েতে এট্রিয়াল ফিব্রিলেশন নামে একটা আছে, হার্ট এলোপাতাড়ি কাজ করতে থাকে, তখন হার্ট স্টপ হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। তারপরে এটা ছাড়াও তাদের অনেক সময় দেখা যায় যে অনেক দীর্ঘদিন সে এই চিকিৎসা না নিয়ে চলতেছে, তার অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় যাওয়ার রোগ হতে পারে, যেটাকে অস্টিওপোরোসিস আমরা বলি। সেই জন্য আমাদের ডাক্তারের কোনো পরামর্শ নিয়ে, এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট পরামর্শ নিয়ে সে ভালোভাবে রোজা রাখতে পারবে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না আর কি। এবং খাওয়াটা তাদের একটু বাড়ায় খেতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে তাদের আগে থেকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, তার থাইরয়েডের পরিমাণটা কেমন আছে, ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা, বা ওষুধ পরিবর্তনের একটা বিষয় আছে কিনা, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপর আসলে করাটা হচ্ছে জরুরি দরকার। স্যার, ও আরেকটা জিনিস বলি, যে আমরা শুধু দুটা জিনিসই বলছি, যে থাইরয়েডের খুলে দুটা রোগী, কিন্তু এটাও সবারই জানা দরকার যে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড ছাড়াও থাইরয়েড রোগের, থাইরয়েড গ্ল্যান্ডের অন্য রোগ হয়, যেমন ক্যান্সার হয়, পেপিলারি ফলিকুলার ক্যান্সার, অ্যাপ্লাস্টিক ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারগুলো হয়। এগুলো মাথায় রাখতে হবে। এটা খুব রেয়ার যদিও, কিন্তু মানুষের, আমাদের সাধারণত যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদের মাথায় এটা থাকে সব সময়। এটা পরীক্ষা করা হয়, এফএনসি করে তার পরীক্ষাটা করে ধরে নিতে হয়। আচ্ছা স্যার, রমজান মাসে যেটা দেখা যায় যে খাবারের কিন্তু একটা তারতম্য আসে, সময়ের একটা এখানে ব্যবধান থাকে, তো তারা আসলে নিজের খাবারের তালিকায় কেমন রাখবেন, এবং এই যে খাবারটা তারা কিভাবে 3 বেলার খাবারটা ভাগ করে নেবেন? সাধারণত আমরা অন্য রমজান ছাড়া সাধারণত 5 বেলা খাই। এখানে 3 বেলা হয় সাধারণত ইফতারির সময়। ইফতারিতে সাধারণত আমরা যা বেশিরভাগে সফট জিনিস, যেমন পানীয় জিনিস বেশি থাকতে হবে। এমনি তো রোজাতে ডিহাইড্রেশন হয়, থাইরোটক্সিকোসিস পেশেন্টে আরও বেশি ডিহাইড্রেশন হবে। সুতরাং এখানে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় জিনিস, যেমন তরমুজ আছে, তারপরে বাঙ্গি আছে, তারপরে এলে শরবত আছে, লেবু লবণের শরবত আছে, তারপরে টক দই আছে, এই সমস্ত জিনিসগুলো ইফতারিতে রাখতে হবে পরিমাণ মতো, এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এবং তারপরেও তার সঙ্গে আবার দেখতে হবে যে তার ডায়াবেটিসও আছে কিনা, এটাও দেখে নেওয়া ভালো আর কি। আর তাছাড়া আমাদের রাত্রের পরিমাণ মতো একটু বেশি খাবে যদি হাইপারথাইরয়েড হয়। আর হাইপোথাইরয়েড যাদের বডির মুভমেন্টটা কম, তাদের একটু পরিমাণ মতো খেলেই হবে, অত পরিমাণে বেশি না খেলে হবে। কিন্তু থাইরোটক্সিকোসিস যাদের, তাদের মেটাবলিজম বেশি হয়, শরীরে ক্ষয় যায় বেশি, এই জন্য এটা আমরা বলি যে আপনি একটু পরিমাণে একটু বেশি খান, যার দরকার তার চেয়ে একটু বেশি খেলেন। আর
সবচেয়ে আমরা বলি প্রত্যেক রোজাদারের জন্য, শুধু থাইরয়েড ডিসঅর্ডারের জন্য না, প্রত্যেক রোজাদারের জন্য সেহরির সময় বলি যে আপনি বেশি করে খাবেন এবং সেহরির শেষ সময়টাতে খাবেন। মনে করেন যে 5টার সময় আপনি লাস্ট টাইম, আর 4টার সময় আপনি 4টার 5 মিনিট আগে খাওয়াটা শেষ করবেন, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে। হাইপো বা শরীর দুর্বলতার হওয়ার চান্স থাকবে না। এবং পরিমাণ মতো হলে কি আঁশ জাতীয় জিনিস খাবেন, যেমন যে সমস্ত ফলে আঁশ থাকবে, কলাতে, যেমন পেঁপেতে, তারপরে মানে কি যারা থাইরয়েড রোগী খেজুর খেতে পারবেন কিনা? হ্যাঁ, খেজুর তো খেতেই পারবে, কোনো অসুবিধা নেই। খেজুরে একটা বহু এনার্জি আছে। যদি হচ্ছে কারো থাইরয়েড এবং ডায়াবেটিস দুটো রোগী আছে, সেক্ষেত্রে তারা কি খেজুর খেতে পারবে? না, খেজুর খেতে পারবে, অন্তত একটা দুটা খেজুর খেতেই পারবে। এটাতে তার কোনো অসুবিধা হবে না, তার বডির ডিমান্ডও মিটবে এবং খেজুরে অনেক এনার্জিও থাকবে। এটা এবং এটাও একটা আঁশযুক্ত ফল বলি আমি, অনেক সুবিধা। কিন্তু অতিরিক্ত খেজুরটা বেশি, দুটা খেলে যথেষ্ট আমরা মনে করি। যাদের থাইরয়েড রোগ আছে এবং ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আসলে খেজুরে কোনো বাধা নেই। এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার, আরেকটা প্রশ্ন রয়েছে যে তাদের ওষুধের যে বিষয়টা, যে ওষুধটা রাতে খেতে হয় সেই ওষুধটা এবং যে ওষুধটা সকালে খেতে হয়, সেটা আসলে কিভাবে তারা ডিভাইড করে নেবেন? ওনাদের আমরা থাইরয়েডের একটা আছে, সাধারণত খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয় ওষুধটা। যেমন হাইপোথাইরয়েড রোগী থাইরক্সিন আমরা দিই। যদি বলি যে আপনি, তখন ওনারা জিজ্ঞেস করে যে স্যার আমরা কখন খাবো এই বড়িটা, বলে যে তখন তো আমাদের ইফতারের আগে তো আমরা বড়ি খাইতে পারি না, কারণ তখন তো আমরা রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলি যে সেহরির সময় ঘুম থেকে উঠেই আপনি ওই বড়িটা খাবেন, থাইরয়েডের বড়িটা। তাহলে আপনার মানে তারপরে আপনার রেডি হতে হতে তো 1 ঘন্টা চলে যাবে। তো তখন ঘুম থেকে ওঠার পরে ওটা বড়িটা খেয়ে দেবেন। তারপরে অন্যান্য প্রেশারের বড়ি বা অন্যান্য যে সমস্ত বড়ি থাকে, হার্টের বড়ি, কোলেস্টেরল বড়ি, এই সমস্ত যখন তখন খাওয়া যাবে। খাওয়ার পরে আসলে সেটা আমরা 3 বেলার যে খাবার ছিল সকাল, দুপুর এবং রাতের খাবার, সেটা আসলে নিয়ে আসতে হবে আমাদের সেহরি, রাতের এবং ইফতারের সময়টাতে। এরকম করে ডিভাইড করে নিলে আসলে আমরা একটা রুটিন ওয়াইজ চলাফেরা করতে পারবো। স্যার, সময় হচ্ছে একটা বিরতির, তারপর আরো প্রশ্ন আছে আপনার কাছে, ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আজ আমরা কথা বলছি রমজানে থাইরয়েড রোগীদের করণীয়। এই বিষয়ে যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে থাইরয়েড রোগের নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। এবার একটু জানতে চাচ্ছি, গর্ভবতী মায়েরা যাদের থাইরয়েড রয়েছে, বা হাইপারথাইরয়েডিজম হোক বা হাইপোথাইরয়েডিজম হোক, তাদের ক্ষেত্রে আসলে তারা কোন রোগের ক্ষেত্রে তারা রোজা রাখতে পারবেন এবং রাখতে পারবেন না? একটা গর্ভবতী মা যখন কনসিভের প্রথম থাইরয়েড হরমোনের কিন্তু এত একটা ইম্পর্টেন্ট কাজ, যে ভ্রূণ যখন তৈরি হবে এই থাইরয়েড হরমোনের প্রভাব বিস্তার করে ওখানে। সুতরাং এই হরমোনটা এমনভাবে প্রভাব বিস্তার করে, সেখানে ভ্রূণের ডেভেলপমেন্ট, তারপরে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার গ্রোথ, সব কিছুই কিন্তু এই থাইরয়েড হরমোনের দ্বারা হয়। তো সুতরাং এই হরমোনটা যেন কমতি না পড়ে বা বেশি না পড়ে, এই জন্য একটা এন্ডোক্রাইনোলজিস্ট বা থাইরয়েড বিশেষজ্ঞর পরামর্শে প্রপার ডোজে তাকে খেলে সে রোজা রাখতে পারবে। কিন্তু আমি প্রথম অবস্থায় যদি ভ্রূণটা যখন তৈরি হচ্ছে, যখন করছে, তখন তার রোজা না রাখাটাই পরামর্শ আমরা অনেক সময় দিয়ে থাকি, যে তার একটু খাওয়ার থাকে। প্রথম প্রেগনেন্সি, ফার্স্ট টাইমেস্টারে তার বমিটিক টেন্ডেন্সি হয়, মানে বমির ভাব হয়, তার অস্বস্তি লাগে, খেতে পারে না, বমি হয়, তাদের আমরা মনে করি যে প্রথম 3 মাস তারা রোজা না রাখাই ভালো। আর যারা রাখতে পারে, অনেকের প্র্যাকটিস আছে, দ্বিতীয় তৃতীয় বাচ্চাতে তারা অবশ্যই রাখতে পারবে, মানে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ডোজ ওষুধ খেয়ে তারা রাখতে পারবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এই ডায়াবেটিস আর আপনার এই থাইরয়েড ডিসঅর্ডার, এটা মানে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস থাইরয়েড বিশেষজ্ঞর জন্য চিকিৎসা এত সোজা, এত সুন্দরভাবে দিয়ে দেয়, এর জন্য কোনো বাইরে বিদেশে যাওয়ার কোনো দরকার হয় না। আমাদের দেশে খুব ভালো ডাক্তার আছে, এই দেশে এন্ডোক্রাইনোলজিস্ট আছে, এর জন্য খুব সুন্দর চিকিৎসা, এর জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং সে ভালোভাবেই সে
রোজা রাখতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো অসুবিধা হতে পারে না। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা প্রেগন্যান্ট ওমেন রয়েছেন, গর্ভবতী মায়েরা যারা আছেন, তাদের বিষয় তো বললামই, যারা প্রসূতি মা রয়েছেন, যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তাদের কিন্তু একটা প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের প্রয়োজন পড়ে, যেহেতু ব্রেস্ট ফিডিং এ অনেকটাই এনার্জি চলে যায়। তাদের ক্ষেত্রে একটু জানতে চাই, তারা কি রোজা রাখতে পারবেন এবং রাখলে কি ধরনের সাবধানতা তারা অবলম্বন করবেন, তাদের খাদ্য তালিকাটা আসলে তারা কিভাবে তৈরি করবেন? এটাও ওই মতোই আমরা বলি যে যদি তার একমাত্র ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ড হয় বাচ্চা, তাহলে ও কয়েক মাস রোজা না রাখাই ভালো, মানে 1 মাস, সেই 1 মাস। তারপরে তো যে সে খাবে, তার কারণ তাকে খেতে হবে ভালো। তার সে বাচ্চার মা না খেলে বাচ্চা কোথা থেকে ব্রেস্ট ফিড করতে পারবে, দুধ কোথায় পাবে? সুতরাং তাকে ভালো খেতে হবে। তবু যারা আমাদের মুসলমান দেশে খুব মেয়েরা খুব সেন্সিটিভ, যে আমি রোজা রাখবো, রোজা রাখতে পারবে, প্রপার মানে এই 3 বেলাটা যেন ভালো খায়, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, পরিমাণে প্রোটিন এবং ফল ফ্রুটস সবই খেতে পারবে। যেহেতু কিন্তু আরেকটা জিনিস সবসময় আমার মাথায় চিন্তা রাখতে হবে, থাইরয়েড ডিসঅর্ডার থাকলে সঙ্গে ডায়াবেটিসও থাকে, এটাও ভালোভাবে খুঁজে বের করে তার চিকিৎসাটা দিলে সে ভালোভাবে ব্রেস্ট ফিডিং মাদারের ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার দেখা যায় যে তাদের যদি ডায়াবেটিকটাও ধরা পড়ে, সেখানে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। যেহেতু যারা ব্রেস্ট ফিডিং করে থাকেন, 3 বেলা খাবার তারা খাচ্ছেন, কিন্তু ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অনেকবারই হচ্ছে দুধ দিতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে স্যার, যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তখন তাৎক্ষণিক আসলে কি করবে? ওই হাইপোগ্লাইসেমিয়া যখনই হবে তখনই তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ দিতেই হবে। কারণ কি হয়, সঙ্গে সঙ্গে না দিলে মোর দেন 5 মিনিটের পরে ব্রেন ড্যামেজ হওয়ার শুরু হয়ে যায়, নার্ভগুলো সব অস্থাবর হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তখন মানুষ অজ্ঞান হয়ে মারা যেতে পারে। সুতরাং তাকে অবশ্যই মানে সঙ্গে সঙ্গে হাতের কাছে যা পাবে তাই খেয়ে নেবে। সেখানে গ্লুকোজ খাওয়াটা হলো সবচেয়ে উত্তম। তাছাড়া মিষ্টি, তাছাড়া গুড় আছে, চিনি আছে, গুলের সঙ্গে সঙ্গে খেতে নিতে পারে। হাতের কাছে যদি বিস্কিট থাকে, জুস থাকে, এগুলো খেয়ে নিতে পারবে। অবশ্যই এটা খেতে হবে, আদারওয়াইজ তার মানে ক্ষতি হতে পারে। জি স্যার, এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছিলাম যে যারা আসলে হাইপোগ্লাইসেমিয়া ভুগেন, তাদের ক্ষেত্রে আসলে আশেপাশে যাই থাকে, গ্লুকোজ জাতীয় যে খাবারগুলো থাকবে সেটা কিন্তু সাথে সাথে মুখে দিয়ে দিতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার উপস্থিতির জন্য ডক্টর সানকল। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে সব দর্শককে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন থাইরয়েড রোগীদের রমজান মাসে আসলে কি করণীয় এই বিষয়ে আমরা আজ কথা বলছিলাম এবং আমাদের স্যারের পরামর্শ শুনছিলেন। খাদ্য তালিকাটা আসলে আমাদের কিভাবে তৈরি করতে হবে, ইফতার, সেহরি এবং রাতের খাবারটা আসলে আমরা কিভাবে খাবো। দর্শক, আমরা প্রতিদিনই এই সময় উপস্থিত হই রমজান মাসে নানান রকম রোগ নিয়ে এবং সেই সকলের করণীয় নিয়ে কথা বলবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবারও দেখা হবে।